ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দশম শ্রেণীর গোলক চ্যাপ্টারের ওপর। আজকে যে বিশেষ টপিক অর্ধগোলক বা হেমিস্ফিয়ার। আমরা এর আগের ভিডিওতে গোলকের ওপর বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। সেখানে আমরা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই সমস্ত ভিডিও না দেখে থাকো তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ওকে। আর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা লাইকস করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেমন? তো আসা যাক আজকের যে আমাদের মেন টপিক হেমিস্ফিয়ার বা অর্ধগোলক। তো অর্ধগোলক বা হেমিস্ফিয়ার বলতে গেলে তোমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তোমরা নিশ্চয়ই পেপার ওয়েট দেখেছো। পেপার ওয়েট অর্ধগোলকের দেখবে পেপারের ওপর চাপা দেওয়া থাকে অর্ধগোলকের মতো। এবার অর্ধগোলকের মতো বলতে গেলে আর একটু ডিটেলসে বললে তোমরা ধরো বাড়িতে বাটি দেখে থাকে, বাটি বা নারকেলের মালা এক্সাম্পল বলতে পারি। ওটা নারকেলের মালাটা বলতে পারি আমাদের ফাঁপা, সলিড হবে না। বা বাটি যদি বলে বাটি হবে কিন্তু আমাদের ফাঁপা অর্ধগোলক। বা একটা যদি তরমুজের মাঝখান বরাবর কাটা হয়, একটা তরমুজের যদি আমরা মাঝখান বরাবর কাটি, আমরা কী রকম পাবো, ঠিক এরকম শেপ পাবো, তাই না? এই শেপ পাওয়া যাবে। আর ভিতরটা আমাদের নিশ্চয়ই লাল থাকে, এই অংশটা আমাদের ভিতরটা লাল থাকে। অর্থাৎ এই যে যেটা পাচ্ছি এটিকে আমরা বলে থাকি অর্ধগোলক। তো এক্ষেত্রে তো অর্ধগোলকের এক্সাম্পল বললাম এগুলো। তো গোলকের মতন অর্ধগোলকেরও কিন্তু অবশ্যই একটা আমাদের কী থাকবে না, ব্যাসার্ধ থাকবে। কোনটাকে ব্যাসার্ধ বলবো আমরা? এই পোর্শনটাকে আমরা ব্যাসার্ধ বলবো। এর নাম দিচ্ছি আর, একক। আচ্ছা, গোলকের ক্ষেত্রে তল ছিল একটা, সেটা ছিল আমাদের বক্ষতল। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে কতগুলো তল থাকবে? যদি অর্ধগোলকটা আমাদের নিরেট হয় বা তরমুজের মাঝ বরাবর কাটা হয়েছে, মাঝ বরাবর যদি কাটা হয় বা দুফালা করা হয়, সেক্ষেত্রে কতগুলো তল থাকবে? দেখবে ওপরের যে তলটা আছে, লাল যে তলটা থাকছে লাল রঙের, সেটা কিন্তু এটা হচ্ছে আমাদের একটা কী তল না, সমতল, তাই না? এটা হয়ে যাবে আমাদের সমতল। আর এই সবুজ বর্ণের যে তলটা রয়েছে, অর্থাৎ এই তলটা যে রয়েছে, এটা কী ধরনের তল হবে না, এটা আমাদের বক্র তল, ঠিক আছে? তো অর্থাৎ এখানে আমরা তাহলে কী পাচ্ছি না, পেপার ওয়েটটা কিন্তু আমাদের এই অর্ধগোলকের মতন, ঠিক আছে? তো পেপার ওয়েট একটি নিরেট অর্ধগোলক ঘনবস্তু, যার কটি সমতল আছে? এই যে উপরের তল দেখতে পাচ্ছ তোমরা ফিগারে, ছবিতে যে উপরের তল ছিল, উপরের তলটা ছিল আমাদের সমতল। তাহলে একটি সমতল এবং ড্যাশটি বক্রতল, অর্থাৎ একটি বক্রতল আছে, ওকে। তো এখন অর্ধগোলকের অর্ধগোলকাকার ঘনবস্তুর বক্ষতলের ক্ষেত্রফল। বক্ষতল বলতে গেলে আমাদের যে পাশের যে অংশটা যে রয়েছে, সাইডের ধারের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই পোর্শন যেটা রয়েছে, গোটা পোর্শনটা পুরো, একদম পুরো এই গোটা পোর্শনটা পুরো। পুরো এই সাইডের পুরো পোর্শনটা হবে আমাদের বক্ষতল, তাই তো? তো সেক্ষেত্রে বক্ষতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আমাদের গোলকের যে বক্ষতলের ক্ষেত্রফল ছিল বা গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল তার ঠিক অর্ধেক। অর্থাৎ গোলকের বক্ষতলের যে ক্ষেত্রফল তার অর্ধেক, অর্থাৎ হাফ গুণিতক গোলকের ক্ষেত্রফল, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হয় তোমরা জানো? কত? 4πr²। তাহলে এখান থেকে পাবো 1/2 গুণিতক 4πr²। তাহলে এখান থেকে আমাদের যদি 2-এর সাথে 4 কাটা হয় তাহলে কত পাবো? এটা 2 পাবো, অর্থাৎ 2πr² পাওয়া যাচ্ছে। অর্থাৎ অর্ধগোলকাকার ঘনবস্তুর বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। অবশ্যই তোমরা নোট করে রাখবে 2πr² বর্গ একক, ঠিক আছে?
এখন যদি হয় আমাদের নিরেট, যদি এই গোলকটা যদি আমাদের নিরেট হয়ে যায়, অর্থাৎ ধরো আমাদের তরমুজ রয়েছে, তরমুজের উপরের তলটা তো সমতল, তাহলে সেক্ষেত্রে তার বক্ষতলের ক্ষেত্রফল কিন্তু আমরা কিন্তু উপরের যে সমতলটা আছে সেই সমতলের ক্ষেত্রফলটাকে আমাদের কনসিডার করতে হবে। কেমন? উপরে যে লাল রঙের যে তলটা থাকছে এটাকে কনসিডার করতে হবে। তো এর ক্ষেত্রফল কত হবে? এটা তো আমাদের সমতল, বৃত্ত তো উপর, তাই না? উপর তো বৃত্ত, তো এর ক্ষেত্রফল কত হয় না পাই আর স্কোয়ার হয়। ওকে, আর জাস্ট একটু আগে করলাম যে বক্ষতলের ক্ষেত্রফল, তো এই পোর্শনে যে ক্ষেত্রফল, এই পোর্শনে যে ক্ষেত্রফল, এটা কত করেছিলাম একটু আগে জাস্ট 2 পাই আর স্কোয়ার করেছিলাম, জাস্ট 2 পাই আর স্কোয়ার পেয়েছিলাম। তাহলে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার কত হয়ে যাচ্ছে না 3 পাই আর স্কোয়ার। তার মানে কি না, অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, অর্থাৎ এই নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার। অর্থাৎ যদি নিরেট অর্ধগোলক যদি ফাঁপা হয় সেক্ষেত্রে তার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলতে পারি 2 পাই আর স্কোয়ার, আর যদি নিরেট হয়ে যায় তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার। তো নিরেট অর্ধগোলককে আমরা সলিড হেমিস্ফিয়ার বলে থাকি, আর তার সমগ্র তলের ক্ষেত্রফল অবশ্যই 3 পাই আর স্কোয়ার বর্গ একক হয়। তো এখন প্রয়োগ 6 দেখা যাক। প্রয়োগ 6 দেওয়া রয়েছে, যদি একটি অর্ধ গোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয় তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করো। তো এক্ষেত্রে আমাদের অর্ধগোলকের নিরেট দেওয়া রয়েছে, তার নিরেট যদি হয় তাহলে তার এখানে দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 14 দেওয়া রয়েছে। ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, আর শুধু অর্ধগোলক দেওয়া রয়েছে নিরেট, এখানে কথা দেওয়া আছে নিরেট দেওয়া রয়েছে, অবশ্যই এটা আমাদের মার্ক করতে হবে নিরেট অর্ধগোলক আছে। তো তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলা কি 3 পাই আর স্কোয়ার, জাস্ট একটু করা হলো। তাহলে 3 পাই আর স্কোয়ার মান বসানো হয়েছে, এখানে 3 গুণিতক পায়ের ভ্যালু কত 22/7, আর এর মান কত 14 গুণিতক 14। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 7 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 7 দুগুণে 14, তাহলে 22 3 কত হয় 22 3 66 66, আর 14 দুগুণে 28, যদি আমরা গুণ করি কত পাবো 8 6 48, 8 হাতে 4, 8 6 48, 4 52, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 6 12 একে 13, 8 4 8 1, অর্থাৎ 1 8 4 8, 1 8 4 8 কত পাচ্ছি আমরা অ্যান্সার না 1 8 4 8 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের নেক্সট যে প্রয়োগ 7, প্রয়োগ 7-এ বলা হচ্ছে যে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে। এখানে বাটি তৈরি করা হচ্ছে, বাটি কিন্তু ফাঁপা, খেয়াল থাকে যেন। যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তো এখানে আমরা ছবিতে দেখা রয়েছে, পরিষ্কার দেখানো হয়েছে যে একটা বাটির ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর। ওকে, আচ্ছা, এখানে প্রথমে লেখা হয়েছে যে যেহেতু বাটিটি নিরেট নয় তাই শুধুমাত্র বক্ষতলের পাদ এখানে লাগবে, অর্থাৎ আমরা এখানে কিন্তু বক্ষতলের ক্ষেত্রফল আমরা এখানে কনসিডার করব। ওকে, আচ্ছা, বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কী হয় না 2 পাই আর স্কোয়ার, ইকুয়ালটা আমাদের দেওয়া রয়েছে যে 173.25। তো এখান থেকে আমরা জাস্ট মানগুলো বসিয়েছি, পাইয়ের মান 22/7 আর স্কোয়ার, 173.25 থেকে দশমিক তুলে দেওয়া হলে নিচে আমরা 100 পাবো। ঠিক আছে,
তো সেখান থেকে পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু 22/7। যদি আমরা এখানে গুণ করি, গুণ করলে পাবো 1 7 3 2 5 গুণিতক 7 বাই 100 গুণিতক 2 গুণিতক 22। যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা যে অ্যান্সার পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু 7 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 7 বাই 4 গুণিতক 4, অর্থাৎ আর এর মান হয়ে যাচ্ছে রুট ওভার অফ 7 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 7 বাই 4 গুণিতক 4। সুতরাং আর এর মান হয়ে যাচ্ছে 7 গুণিতক 3/4, অর্থাৎ 7 3 21/4 সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস কী হবে 2r হয়ে যাবে। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হয়ে যাবে 2r, অর্থাৎ 2 গুণিতক 21/4, অর্থাৎ 21/2 সেন্টিমিটার। আর 21/2 সেন্টিমিটার মানে 10.5 সেন্টিমিটার। তো এটা আমাদের অ্যান্সার। তো এখন আমরা একটা অর্ধগোলক বা হেমিস্ফিয়ারের কীভাবে আয়তন নির্ণয় করতে হয় বা আয়তনের ফর্মুলা কী সেটা আমরা জানব। তো নিরেট অর্ধগোলকাকার পাথরের পেপার ওয়েট যে আছে আমাদের, সেই পেপার ওয়েটের কতটা পরিমাণ আমাদের পাথর আছে যদি সেটা আমাদের নির্ণয় করতে হয়, অথবা একটা বাটি আছে, লোহার বাটি অর্ধগোলকের মতো, তাতে কতটা পরিমাণ লোহা আছে, সেইগুলো নির্ণয় করতে গেলে আমাদের কী জানা দরকার? অবশ্যই আমাদের সেই অর্ধগোলাকার যে পেপার ওয়েট বা বাটি বলি না কেন, তাদের আমাদের আয়তন জানা দরকার। তো যদি নিরেট কোনো অর্ধগোলক হয়, তার যে আয়তন যদি আমরা ভালো করে বলি, সাপোজ একটা তরমুজ রয়েছে, তরমুজের একটা আয়তন রয়েছে, টোটাল আয়তন রয়েছে, আর সেটাকে যদি আমরা অর্ধেক করি, সেই অর্ধেক তরমুজের আয়তন কী হবে? টোটাল তরমুজের যে আয়তন তার অর্ধেক হবে নিশ্চয়ই। তো এখানেও কিন্তু সেই ব্যাপার যে নিরেট অর্ধগোলকের আয়তন কী ফর্মুলা হবে না, নিরেট অর্ধগোলকের আয়তন হয়ে যাচ্ছে আমাদের হাফ অফ পাই আর স্কোয়ার, হাফ ইন্টু গোলকের আয়তন। তো এখানে হাফ ইন্টু গোলকের আয়তন করা হয়েছে। আর গোলকের আয়তনের ফর্মুলা আমরা করেছি জাস্ট কী ফর্মুলা না, 4/3 পাই আর কিউব করা হয়েছে আমাদের, 4/3 পাই আর কিউব, অর্থাৎ 1/2 গুণিতক 4/3 পাই আর কিউব। এবার 2 দিয়ে যদি আমরা এটা ক্যান্সেল করি, 2 দিয়ে যাবে, অর্থাৎ 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব এত ঘন একক, অর্থাৎ অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। এটা আমাদের অবশ্যই নোট করে রাখতে হবে। একটা এক্সাম্পল করে দেখা যাক। প্রয়োগ 8 বলা হচ্ছে, যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয়, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 14, ব্যাসার্ধ 14 আছে, তাহলে পাথর ওয়েট কতটা পরিমাণ আছে বা পেপার ওয়েটে পাথর কতটা আছে, অর্থাৎ এখানে আমাদের যেহেতু নিরেট অর্ধগোলকের কথা বলা হয়েছে, তাহলে ফর্মুলা হবে 2/3 পাই আর কিউব। তো এই ফর্মুলা এখানে আমরা ইউজ করেছি, করলে কী পাচ্ছি 2/3 ইন্টু পাইয়ের ভ্যালু কত 22/7 ইন্টু আরের ভ্যালু 14, আর কিউব আছে ওই যে 3টা 14 রাখা হয়েছে। এবার এটা আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কী পাবো, যদি আমরা সিম্পলিফাই করি, করলে 7 দিয়ে কাটলে এটা 7 7 আমাদের হয়ে যাচ্ছে 7 দুগুণে 14 এটা পাবো, ওকে। আর 22 দুগুণে 44 আর 14 গুণিতক 14। তো এটা সিম্পলিফাই করতে পারো, সিম্পলিফাই করলে আমরা যে অ্যান্সারটা পাবো যদি গুণ করি 14 196, আমরা যে ভ্যালুটা পাবো গুণ করলে, যদি এটা কাটা হয় তো 2288 পাওয়া যাবে, আর 196, তো এটা গুণ করলে আমরা পাবো 17,264। সরি, এক্ষেত্রে আমরা পাবো 17,248। যদি এটা কটা হয় গুণ করলে পাবো 17,248 ডিভাইড বাই 3। তো 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 3 দিয়ে কাটলে এটা যাবে 3 5 15, 2 2 22, 3 7 21, 1 4, 3 4 12, 2 8, 3 9 27, 1
5749 পাবো এক্ষেত্রে 5749 টু 1/3 এত ঘন সেন্টিমিটার। অর্থাৎ নিরেট অর্ধ গোলাকার পেপার ওয়েটে পাথর আছে 5749 পূর্ণ 1/3 এত ঘন সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নম্বর 9 বা প্রয়োগ 9 বলা হচ্ছে যে প্রয়োগ 9 দেওয়া হয়েছে যে দুটি গোলকাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কী হবে। তো এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 1:4। তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে গোলকাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে r1 এবং r2, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr1² বাই 4πr2² ইকুয়াল টু 1/4 দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা 4π যদি ক্যান্সেল করি, যদি এই 4πগুলো ক্যান্সেল করা হয় তাহলে r1/r2 পড়ে থাকবে, অর্থাৎ r1² বাই r2², অর্থাৎ এখান থেকে পাবো r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 হোল স্কোয়ার। তাহলে r1/r2 ইকুয়াল টু হাফ পাওয়া যাচ্ছে। ওকে, এখন বলা হচ্ছে কোশ্চেন দেওয়া রয়েছে যে তাদের আয়তনের অনুপাত কী হবে। তা আয়তনের ফর্মুলা কী হয়, এখানে দুটো গোলক আছে কিন্তু অর্ধগোলকের কথা বলা হয়নি, গোলকের কথা বলা হয়েছে। তো আয়তনের ক্ষেত্রে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন। প্রথম গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3πr1³ বাই 4/3πr2³। তো এখান থেকে 4/3 কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর পাইগুলো আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে r1/r2 তার হোল কিউব পড়ে থাকছে, আর r1/r2 মান আমরা জানি 1/2, অর্থাৎ 1/2 তার হোল কিউব হলে কত হয়ে যাচ্ছে না 1/8, অর্থাৎ গোলকাকার ঘনবস্তু দুটির আয়তন অনুপাত হয়ে যাচ্ছে আমাদের 1:8। নেক্সট প্রবলেম প্রয়োগ 10 বলা হচ্ছে যে যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয় তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। ঠিক আছে, তো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তো প্রথমে আমরা এখানে ধরে নেব যে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2। তাহলে প্রদত্ত আমাদের দেওয়া রয়েছে r1:r2 ইকুয়াল টু 1:2, অর্থাৎ r1/r2 ইকুয়াল টু হাফ 1/2। অতএব গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে। এখন গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 4πr1² ইজ টু 4πr2², অর্থাৎ 4πr1² বাই 4πr2²। এখান থেকে যদি আমরা 4π ক্যান্সেল করি তাহলে r1/r2², আর r1/r2 মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2 হোল স্কোয়ার। সুতরাং এখান থেকে বলতে পারি কত হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1:4, অর্থাৎ গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। 11 বলা হচ্ছে যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান, এখানে কিন্তু টোটাল কিন্তু এককগুলো কিন্তু আলাদা হতে পারে, কিন্তু সাংখ্যমান এমনি যে ভ্যালু, একটা হচ্ছে 500 সেন্টিমিটার স্কোয়ার হতে পারে আর একটা 500 সেন্টিমিটার কিউব হতে পারে। সেক্ষেত্রে এতে সাংখ্যমান সমান কিন্তু এককগুলো কিন্তু আলাদা আলাদা, একটা হয়তো সেন্টিমিটার স্কোয়ার, একটা সেন্টিমিটার কিউব হতে পারে। তো যাই হোক, এক্ষেত্রে বলা আছে এতে সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে যে ব্যাসার্ধ আর একক, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তন 4/3πr³ হয়। প্রশ্ন অনুসারে দেওয়া রয়েছে 4/3πr³ ইকুয়াল টু 4πr²। তাহলে এখান থেকে আমরা যদি ক্যান্সেল করি 4 ক্যান্সেল হয়ে যাবে, পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, r² আর r³ রয়েছে, এখান থেকে r² আর r³ কেটে গেলে জাস্ট আর পড়ে থাকবে, আর নিচে 3 পড়ে থাকছে, এদিকে 1 পড়ে থাকছে। তাহলে এখান থেকে বলতে পারি যে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে এখান থেকে 3। ওকে, অতএব গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান হবে 3। এখন পরবর্তী যে আমাদের যে বিষয়, যে একটা ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগছে, ফাঁপা গোলক, তো ফাঁপা গোলকের ক্ষেত্রে একটা ভিতরের একটা ব্যাসার্ধ থাকে, যে ছোটো যে আমাদের আর নেওয়া হয়েছে। কোনো ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর নেওয়া হয়েছে, এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর হলে ওই ফাঁপা গোলকে কী পরিমাণে পদার্থ আছে সেটা আমরা কী করে নির্ণয় করব। তোমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ একটা ক্যাপিটাল আর বড়, যেটা বহির ব্যাসার্ধ,
আর একটা স্মল আর যেটা অন্তর্ব্যাসার্ধ, সেক্ষেত্রে কতটা পরিমাণ পদার্থ লেগেছে। তো এটা নির্ণয় করতে গেলে আমরা কি করব, যে বড় যে ব্যাসার্ধ অর্থাৎ বহির্ব্যাসার্ধের সাপেক্ষে গোলকের যে আয়তন হবে, বহির্ব্যাসার্ধের সাপেক্ষে গোলকের আয়তন কী হবে, বহির্ব্যাসার্ধের সাপেক্ষে গোলকের আয়তন হয়ে যাচ্ছে আমাদের, সাপোজ এটা হবে 4/3 পাই আর কিউব। এটা বহির্ব্যাসার্ধের সাপেক্ষে গোলকের আয়তন। সেখান থেকে ভিতরে যে স্মল আর যেটা রয়েছে সেইটার সাপেক্ষে যদি যে আয়তন পাবো সেটা যদি আমরা বাদ দিই, 4/3 পাই স্মল আর কিউব, তাহলে কিন্তু মেন যে পদার্থটা আছে, যে মেটেরিয়ালসের থ্রু দিয়ে আমাদের গোলকটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বাইরের ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন মাইনাস ভিতরের ব্যাসার্ধের সাপেক্ষে আমাদের আয়তন, অর্থাৎ কি পাবো না, 4/3 পাই কমন নিলে পাচ্ছি ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন একক। ঠিক আছে, এইভাবে আমরা ফাঁপা গোলক তৈরি করতে গেলে যতটা পরিমাণ পদার্থ আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এখন প্রয়োগ 12 একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেওয়া রয়েছে আমাদের প্রয়োগ 12তে। 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেন্টিমিটার পুরু, 1 সেন্টিমিটার পুরু মানে কি 1 সেন্টিমিটার মোটা, অর্থাৎ যে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ যে রয়েছে তাদের যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1 সেন্টিমিটার। আর এখানে দুটো নিরেট আছে, 1 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু গোলক পরিণত করতে গেলে নতুন গোলকটির বাইরের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ ক্যাপিটাল আর এর সাপেক্ষে আমাদের বক্ষতলের ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে নতুন যে গোলক হবে, নতুন গোলকের বহির্ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, আর তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, r-1 সেন্টিমিটার। ব্যাপারটা হচ্ছে এখানে দুটো গোলককে গলিয়ে দুটো গোলক থেকে একটা গোলক করা হবে, দুটো গোলক থেকে যাদের ব্যাসার্ধের দুটো ছোটো ছোটো গোলক আছে, এই দুটো গোলক থেকে আমরা আরেকটা গোলক তৈরি করব, যেটা এই দুটো গোলক থেকে পাওয়া যাবে বড় গোলক। এক্ষেত্রে এর ব্যাসার্ধ আছে 1, এর ব্যাসার্ধ আছে 6, আর এটা হচ্ছে ফাঁপা। এই যে গোলক তৈরি হবে নতুন গোলক সেটা হচ্ছে ফাঁপা। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের একটা অন্তর্ব্যাসার্ধ থাকবে, একটা বহির্ব্যাসার্ধ থাকবে। তো নতুন গোলকের ক্ষেত্রে আমরা বহির্ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আমরা আর অন্তর্ব্যাসার্ধটাকে ধরছি আমরা r-1। ঠিক আছে, অর্থাৎ তাহলে এই যে নতুন যে গোলক পাচ্ছি তার আয়তনটা কত হবে, বড় ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন মাইনাস ছোট ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন, অর্থাৎ বহির্ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন মাইনাস অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন। ওটা কি হয়ে যাবে না, এদের যে আয়তন এইটার এবং এইটার আয়তনের সমষ্টির সাথে সমান হয়ে যাবে। তো আমরা সেটাই এখানে করব। 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই r-1 হোল কিউব, অর্থাৎ নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে r-1 হোল কিউব। এটা কার সাথে সমান হবে না, ওই 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে গোলক আছে সে তাদের আয়তনের সাথে সমান, অর্থাৎ 4/3 পাই আর কিউব। এখান থেকে আমরা যদি 4/3 পাই কমন নিই, আর কিউব মাইনাস r-1 হোল কিউব পড়ে থাকছে। ডান দিক থেকে যদি আমরা 4/3 পাই কমন নিই তাহলে 1 কিউব করলে 1 আর 6 কিউব করলে 216। ওকে, বোথ সাইড আমরা 4/3 পাই ক্যান্সেল করতে পারি। 4/3 পাই ক্যান্সেল করলে বাম দিকে পড়ে থাকছে আমাদের আর কিউব মাইনাস আর কিউব প্লাস 3r² মাইনাস 3r প্লাস 1। এটা r-1 হোল কিউবের ফর্মুলা পড়েছে। যাচ্ছি 10 মিনিট। তাহলে এখান থেকে যদি আমরা আর কিউব ক্যান্সেল করি, পড়ে থাকছে 3r² মাইনাস 3r প্লাস 1 ইকুয়াল টু 217। 217 বাম দিকে নিয়ে গেলে 216, অর্থাৎ r² মাইনাস r মাইনাস 72। এটা আমরা 3 দিয়ে ক্যান্সেল করলে আমরা এটা পাচ্ছি। নেক্সট আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি, মধ্যমান বিশ্লেষণ করে সেখান থেকে আমরা r এর মান পেয়ে যাচ্ছি, একবার 9 পাচ্ছি আর একবার পাওয়া যাচ্ছে আর এই ভ্যালু একবার 9 পাওয়া যাচ্ছে, আর এই ভ্যালু -8। কিন্তু 8টা তো ব্যাসার্ধ, দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, সুতরাং আমরা r এর মান -8 আমরা নেব না। ঠিক আছে, r এর মান যে -8 সেটা আমরা কিন্তু নেব না। তাহলে r এর মান কত হবে, 9। তাহলে নতুন গোলকের বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আমাদের চেয়েছে যে বহির্ব্যাসার্ধের সাপেক্ষে বা বাইরের সমকোতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল। তো বক্ষতলের যে ক্ষেত্রফল তার ফর্মুলা আমরা ফেলবো এখানে,
4πr² এখানে ফর্মুলা ফেলা হয়েছে। 4π ভ্যালু 22/7 গুণিতক 9 গুণিতক 9। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 22 আমাদের জানি কত হয়, আমাদের 22 আমরা পেয়ে যাবো 88, আর 9 81, 11 8, 11 8, 28 64 4, হাতে 6, 28 64, 6 70, অর্থাৎ 8, 8 4 12 2, হাতে 1, 7128, 7128 7, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 7128, 7128 ভাগ যাচ্ছে কত দিয়ে, এটা আমাদের 7 দিয়ে ভাগ যাবে। 7 10 70, 1 2, 7 1 7, 5 8, 7 8 56, 2/7, 1018, 1018 পূর্ণ 2/7, 1000, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 1018 পূর্ণ 2/7 এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বাইরের বক্ষতলার ক্ষেত্রফল। তো এখানেই আমরা যে গোলক চ্যাপ্টারের ওপর বেস করে যে সমস্ত প্রয়োগ এবং কনসেপ্ট ছিল এখানে আমি শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা যে কোষে দেখি 12 থেকে যে সমস্ত এমসিকিউ কোশ্চেন বা এসএ টাইপ প্রবলেম বা ভিএসএ টাইপ প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।